আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে। অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের একটি সম্পাদ্য অঙ্কন করে দেখব, অর্থাৎ আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে দেখব। সেটা হচ্ছে চারটা বাহু এবং একটা কর্ণ যদি দেওয়া থাকে কোনো চতুর্ভুজের, তাহলে আমরা সেই চতুর্ভুজটা আঁকতে পারবো কি পারবো না, বা আঁকতে পারলে আমরা কিভাবে আঁকবো সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তাহলে আমাদের আজকের কাজটা হচ্ছে যে চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা সেটা আমরা দেখব। এখানে নির্দিষ্ট চতুর্ভুজের কথা বলা হচ্ছে। তো আমাদের চতুর্ভুজের বাহুগুলো এবং কর্ণের মানগুলো দিয়ে দেওয়া হয়েছে। চতুর্ভুজের বাহুগুলো দিয়ে দেওয়া হয়েছে 4 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 6.5 সেন্টিমিটার, এবং অঙ্কনের নির্দেশনাটাও দেয়া আছে যে আমরা কিভাবে এই চিত্রটা অঙ্কন করব বা চতুর্ভুজটা অঙ্কন করব। তো এখানে আমাদের কথাটা হচ্ছে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো কিনা। আমরা চতুর্ভুজটা আঁকবো, আঁকার পরে দেখবো যে নির্দিষ্ট হয় কিনা। এজন্য আমাদের এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একাধিক চতুর্ভুজ আঁকবো, সেম বাহু এবং সেম কর্ণ দিয়ে আমরা একাধিক বাহু চতুর্ভুজ আঁকবো। আঁকার পরে দেখবো যে নির্দিষ্ট হচ্ছে কি হচ্ছে না, বা একই হচ্ছে কি হচ্ছে না, তারপরে আমরা একটা সিদ্ধান্তে আসব। তাহলে আমাদের যে চারটা বাহু এবং যে কর্ণের মানটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব। এরপর আমরা এই নির্দেশনা অনুসরণ করে কাজটা করব। তাহলে আমরা হচ্ছে এই বাহুর মানগুলো এবং কর্ণের মানগুলো অনুসারে বাহুগুলো নিয়ে নেই। তো আমরা এখানে যে চারটা বাহু এবং যে কর্ণটা দেয়া ছিল সেটা আমরা এখানে অঙ্কন করে নিলাম। এ বি সি ডি বাহু এবং কর্ণটার নাম দিলাম আমরা হচ্ছে ই। এখন এই যে বাহু যেগুলো আমাদের মান দেয়া ছিল সেই মান অনুসারেই আমরা বাহুগুলো অঙ্কন করে নিয়েছি। এবার আমরা দেখব আমাদের অঙ্কনের যে নির্দেশনা সেটা কি বলতেছে। সেটা বলতেছে যে কোনো একটি সরল রেখা থেকে কর্ণের সমান করে অংশ কেটে নাও, বা কেটে নিয়ে পরের অংশটুকু আমরা পরে আলোচনা করতেছি। আগে কি বলা হচ্ছে, যে কোনো একটি সরল রেখা থেকে কর্ণের সমান করে অংশ কেটে নিয়ে। তার মানে আগে আমাদের কি করতে হবে, একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা থেকে আমাদের কর্ণের সমান করে অংশ কেটে নিতে হবে। তাহলে আমরা যদি সেটা করতে চাই তাহলে আগে আমাদের একটা যে কোনো সরলরেখা নিতে হবে। এখন আমরা একটা সরলরেখা নিয়ে নিই, যেটা কিনা আমরা নাম দিচ্ছি হচ্ছে বিই। তাহলে একটা সরলরেখা আমরা আঁকতেছি, একটা সরলরেখা নিয়ে নিলাম আমরা বিই, একটা সরলরেখা। এবার আমরা যেটা করব যে কর্ণের সমান করে অংশ কেটে নেব। তাহলে কর্ণের সমান করে অংশ যদি আমরা কেটে নেই তাহলে আমাদের কত অংশ কাটতে হবে, 6.5 সেন্টিমিটার। এটা আমরা যেটা করতে পারি, কম্পাসের সাহায্যে এভাবে কেটে নিতে পারি। আমরা যে এখানে 6.5 সেন্টিমিটার যে আগেই এঁকে রেখেছি, সেখানে আমরা কম্পাসের সাহায্যে চাইলে এভাবে আমরা পরিমাপ করে তারপর এই বিন্দু থেকে এভাবে আমরা আঁকতে পারি। এতে আমাদের কি হবে সুবিধাটা, যে অঙ্কনের যে চিহ্ন, সেই অঙ্কনের চিহ্নটা কিন্তু এখানে থেকে যাবে। অথবা আমরা চাইলে তুমি এখানে সরাসরি কিন্তু স্কেল বসিয়ে 6.5 সেন্টিমিটার নিতে পারো। কিন্তু আমরা যেহেতু সম্পাদ্য আঁকতেছি, তো সম্পাদ্য আঁকার একটা সাধারণ নিয়ম হচ্ছে এখানে আমাদের অঙ্কনের চিহ্ন থাকতে হয় এবং অঙ্কনের বিবরণটা থাকতে হয়। তো অঙ্কনের বিবরণ আমাদের এখানে লাগতেছে না, কারণ বইয়ের মধ্যে দেয়া আছে, আমরা সেই অনুসারে আঁকতেছি। তো অঙ্কনের চিহ্নটা লাগবে, এবং আমরা এই চিত্রের মাধ্যমেই আসলে অনুশীলনটা করব যে কম্পাসের সাহায্যে কিভাবে চিত্র আঁকতে হয়। সেজন্য আমরা এখানে কম্পাসটা ব্যবহার করতে পারি। তোমরা চাইলে কিন্তু স্কেল বসিয়েও 6.5 নিতে পারো, অথবা এইভাবে আলাদা করে এঁকে কম্পাসের সাহায্যেও নিতে পারো। কম্পাসের সাহায্যে নিলে আমাদের জন্য সহজ হবে, কারণ পরবর্তীতে আমাদের কম্পাসের ব্যবহার থাকবে। তাহলে আমরা এখানে কি করলাম, এই কর্ণের সমান করে, তাহলে কর্ণের নাম ছিল আমাদের ই, অর্থাৎ আমরা ই এর সমান করে কি কেটে নিলাম, আমরা বলে নিলাম যে আমরা বিডি অংশ কেটে নিলাম। বিই একটা সরলরেখা ছিল, সেখান থেকে আমরা বিডি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমাদের কি বলা হচ্ছে দেখো, কেটে নিয়ে নিলাম। এরপর কর্ণের এক পাশে মানে এই যে আমাদের এটা কর্ণ, তার এটা একটা পাশ, এটা একটা পাশ, দুইটা পাশ আছে। তা আমাদের বলছে এক পাশে বা যে কোনো এক পাশে কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় হতে মানে এই যে এটা আমাদের কর্ণ বি আর ডি, তার
প্রান্ত বিন্দুদ্বয়, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুই প্রান্ত বিন্দুদ্বয় হতে যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমান নিয়ে দুইটি বৃত্তচাপ অঙ্কন করো। তাহলে আমাদের এই যে চারটা বাহু আছে, এই চারটা বাহুর যে কোনো দুইটির সমান বৃত্তচাপ নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। সেটা কিন্তু এক পাশেই হতে হবে। দুইটা বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটা আঁকবো সেটা আমাদের কর্ণের এক পাশেই হতে হবে। যদি এই পাশে অঙ্কন করলে তাহলে এই পাশেই হতে হবে, এই পাশে অঙ্কন করলে তাহলে এই পাশেই হতে হবে। আচ্ছা, এখানে আমাদের কি বলা হচ্ছে, এক্ষেত্রে তুমি যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য নিতে পারো, কারণ আমাদের চারটা বাহু যে আছে এই চারটা বাহুর যে কোনো দুইটা নিয়ে আমরা এখানে কাজটা করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সিরিয়ালি আসি, এ বি সি ডি এভাবেই নিব। তাহলে আমরা প্রথমে এ বাহুর সমান করে নেই। তাহলে এ বাহুর সমান করে আমরা যদি ব্যাসার্ধ বৃত্ত, এটা কিন্তু আমাদের আবার কম্পাসের সাহায্যেই করতে হবে। তাহলে দেখো আমরা এই যে বি বিন্দুতে প্রথমে কার সমান করে, এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি। আমরা এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমরা বি বাহুর সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, সেটা হচ্ছে ডি বিন্দু থেকে। তাহলে আমরা এখান থেকে এই যে ডি বিন্দু যে আছে আমাদের, ডি বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুইটা কিন্তু পরস্পরকে কি করলো, একটা বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটার নাম আমরা দিব হচ্ছে এ, এই বিন্দুটার নাম আমরা দিলাম এ, যে এটা এ বিন্দুতে ছেদ। এরপর আমরা যেটা করব, একইভাবে কর্ণের অপর পাশে অন্য দুই বাহুর দৈর্ঘ্যের সমান করে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করো। অর্থাৎ কর্ণের যে আমাদের অপর পাশটা আছে, এই পাশে তো আমরা দুইটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলেছি, এই পাশে এবার আমরা বৃত্তচাপ অঙ্কন করব। কার সমান করে, অন্য দুই বাহুর, যে দুই বাহু আমরা এখানে ব্যবহার করে ফেলেছি সেটা বাদে অন্য দুই বাহু। তাহলে আমরা বৃত্তচাপ দুইটা অঙ্কন করব। আমরা কি করব, আমরা প্রথমে সি বাহু নিতে পারি। এক্ষেত্রেও কিন্তু যে কোনো বাহু যে কোনো সময় নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এবার আমরা কি করব, এই জায়গায় বৃত্তচাপ অঙ্কন করব, একটা বৃত্তচাপ। এবার ডি বাহুর সমান করে আমরা ডি বিন্দুতে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই যে ডি বিন্দু, এই ডি বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব এখানে। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটিও কিন্তু পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করতেছে। এই বিন্দুটার নাম আমরা দিলাম হচ্ছে সি। আচ্ছা, এরপর বলা হচ্ছে উভয় পাশের বৃত্তচাপ দুইয়ের ছেদবিন্দু থেকে কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় পর্যন্ত রেখা টেনে চতুর্ভুজটি অঙ্কন করো। তাহলে কি করতে হবে, ওই যে ছেদবিন্দু আছে সেই ছেদবিন্দু থেকে কর্ণের প্রান্ত বিন্দু পর্যন্ত আমাদের কি করতে হবে, রেখা টানতে হবে। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো থেকে রেখা টেনে নেই, তাহলে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু পর্যন্ত একটা রেখা আসবে। একইভাবে আমাদের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা রেখা আসবে। আবার এই বিন্দু থেকে এই বিন্দু একটা রেখা টানবো, এই বিন্দু থেকে এই বিন্দু একটা রেখা টানবো। তো রেখাগুলো টানার পর আমাদের কিন্তু চতুর্ভুজটা অঙ্কন হয়ে গেল। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ। দেখো, এটা হচ্ছে আমাদের চার বাহু বিশিষ্ট একটা চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের এটা একটা কোণ, এটা আরেকটা কোণ। এই দুইটা কোণের যে সংযোজক রেখাটা, এটাকে কিন্তু আমরা কর্ণ বলি। তাহলে দেখো, এই রেখাটাই কিন্তু সেই রেখাটা যেটা কিনা কি করছে, দুইটা রেখা কোণকে কি করছে, আমাদের দুইটা কোণকে আমাদের সংযুক্ত করেছে, তাই এটা একটা কর্ণ। তাহলে এটাই তো আমাদের কর্ণের মান ছিল এই চতুর্ভুজটার। তাহলে এটা আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম। এবার আমরা যদি অন্যভাবে আরেকটা চতুর্ভুজ অঙ্কন করি, অন্যভাবে বলতে আমাদের যে মানগুলো দেওয়া আছে ঠিক এই মানগুলো নিয়েই মনে করো যে আমি এই চতুর্ভুজটা অঙ্কন করেছি বা তুমি এই চতুর্ভুজটা অঙ্কন করেছো। এখন তোমার আরেক বন্ধু সেও ঠিক এই মানগুলো দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করেছে, কিন্তু তোমাদের দুটো দেখতে একই রকম হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা দেখি। আগে অন্যভাবে আরেকটা চতুর্ভুজ আমরা এখানে অঙ্কন করি। তার আগে আমরা যদি এখানে বাহুর নামকরণগুলো করি, তাহলে আমরা কিন্তু এই বাহুটা নিয়েছি এ, এইটা নিয়েছি বি, এটা নিয়েছিলাম সি, এটা নিয়েছিলাম ডি। এবার যদি আমরা একটু পরিবর্তন করে চতুর্ভুজটা অঙ্কন করি, তাহলে দেখো চতুর্ভুজটা কীরকম আসে। তো দেখো, আমি পাশে সেম পরিমাপে আরেকটি চতুর্ভুজ এখানে অঙ্কন করলাম। আমাদের বাহুর মাপ, কর্ণের মাপ যা ছিল আমরা কিন্তু ঠিক তাই রেখেছি, এবং আমরা কিন্তু পদ্ধতিও একই রেখে অঙ্কন করেছি। তবে আমরা যদি খেয়াল করে দেখি, এই চতুর্ভুজটা এবং এই চতুর্ভুজটা দুইটা দেখতে একেবারেই ভিন্ন রকম হয়ে গেছে, একেবারেই ভিন্ন রকম। এটা দেখতে এবং এটা দেখতে দুইটা ভিন্ন রকম হয়ে গেছে। এটার কারণ কি আসলে?
এটার কারণ হচ্ছে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখব, আমরা এখানে যে বাহু দুইটা অঙ্কন নিয়ে বৃত্তচাপ করেছি, এখানে আমরা সেই বাহু দুটো নেইনি, অন্য বাহু নিয়েছি। আবার একইভাবে এখানে যে বাহু দুটো আমরা নিয়ে কাজ করেছি, এখানে আমরা সেই বাহু দুটো নেইনি, অন্য বাহু নিয়েছি। এখন আমাদের যেহেতু নির্দেশনায় বলা আছে তুমি যে কোনো বাহু নিয়ে কাজ করতে পারো, এখন আমি যে বাহুগুলো নিয়ে যেভাবে কাজ করেছি, বাহুর ক্রমটা আমি যেভাবে রেখেছি, আমার যে সহপাঠী আছে সে কিন্তু সেই ক্রমে নাও রাখতে পারে, সে এইভাবে নিতে পারে, অথবা অন্য আরেকজন সে কিন্তু এখানে এ আর সি নিতে পারে, এখানে বি আর ডি নিতে পারে, অথবা এখানে বি আর ডি নিতে পারে, এখানে এ আর সি নিতে পারে। তাহলে যার যেরকম ইচ্ছা সে সেরকম নিচ্ছে। তাহলে সেভাবেই যদি নেয় তাহলে আমাদের এটার আকৃতিটাও ভিন্ন ভিন্ন হবে, দেখতে ভিন্ন ভিন্ন হবে। তার মানে আমরা একই পরিমাপের বাহু এবং কর্ণ দিয়ে চতুর্ভুজ আঁকতে পারতেছি, তবে নির্দিষ্ট কোনো চতুর্ভুজ আঁকতে পারতেছি না। তাহলে আমাদের বইয়ে বলা হচ্ছে এবার মিলিয়ে দেখো সবার চতুর্ভুজ একই রকম হয়েছে কিনা, এবং আমরা দেখলাম যে না, সবার চতুর্ভুজ একই রকম হচ্ছে না। এখন বলা হচ্ছে চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং কি শর্তে চতুর্ভুজগুলো একই রকম তথা নির্দিষ্ট হতে পারে তার নিচের বক্সে উল্লেখ করো। তাহলে যদি একই না হয়ে থাকে, একই হয় নাই, কি কারণে হয় নাই আমরা কিন্তু কারণটা অলরেডি জেনে ফেলেছি, সেটা হচ্ছে বাহুগুলোর কি না থাকা, ক্রম নির্দিষ্ট না থাকা। বাহুগুলোর ক্রম নির্দিষ্ট না থাকার কারণে আমরা যে যার মতো করে বাহুর মাপ নিয়েছি বা যে যার মতো করে বাহুর ক্রমটা সাজিয়েছি, যে কারণে আমাদের আকৃতিগুলো ভিন্ন হয়েছে। এখন এরপর বলা হচ্ছে কি শর্তে আমরা এটা ঠিক করতে পারি। শর্তটা হচ্ছে কারণ যেটা সেটা যদি আমরা সলভ করে ফেলি তাহলে হয়ে গেল। তাহলে কারণটা কি? বাহুর ক্রম ঠিক না রাখা বা বাহুর ক্রম ঠিক না থাকা। তাহলে আমরা শর্তটা কি দেব, যে বাহুর ক্রম ঠিক থাকতে হবে। আমাদের 4টা বাহু এবং একটা কর্ণ যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যদি বাহুর ক্রমগুলো নির্দিষ্ট করে দেয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তাহলে এই বক্সের মধ্যে আমরা কি লিখব, কারণ আমরা লিখব হচ্ছে বাহুর ক্রম ঠিক না থাকার কারণে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারতেছি না। আর যদি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে চাই তাহলে তার শর্তটা কি হবে, যে বাহুর ক্রম যদি নির্দিষ্ট করে দেয়া থাকে সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো। এটা তোমরা নিজেদের মতো করে লিখে নিবা, আশা করি পারবা। এরপর বলা হচ্ছে শিক্ষককে দেখা এবং শিক্ষকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় সংশোধন করো। তাহলে আমরা আজকের ক্লাসে মূলত 4টা বাহু এবং একটা কর্ণ দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করার চেষ্টা করলাম এবং আমরা সেটা সফলও হয়েছি। তবে আমাদের যেটা মূল জিনিস ছিল সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবো কি পারবো না, এবং আমরা দেখেছি যে নির্দিষ্ট চতুর্ভুজ আমরা অঙ্কন করতে পারতেছিলাম না, কেন পারতেছিলাম না এবং কি শর্তে পারবো সেটাও আমরা আলোচনা করে ফেললাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং এরপর থেকে চতুর্ভুজ তোমরা এভাবে অঙ্কন করতে পারবা, বা নির্দিষ্ট চতুর্ভুজ কেন আঁকা যাবে না বা কেন আঁকা যাবে, কখন আঁকা যাবে, এগুলো তোমরা আলোচনা করতে পারবা। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।